Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Literary Journey with Tamanna. আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ রেটরিক্যাল ডিভাইসের আলোচনা নিয়ে হাজির হয়েছি। সেটা হলো কনসেট সম্পর্কে। কনসেট সম্পর্কে যদি আমি এক কথায় বলি, কনসেট হচ্ছে দুটো পুরোপুরি ভিন্ন দুটো জিনিসের মধ্যে তুলনা করা, যে তুলনাটা আমাদের সাধারণ চিন্তার বাহিরে হয়, অস্বাভাবিক তুলনা হয়। তো চলুন আমরা definition of conceit দেখি। Conceit is a figure of speech in which two completely different objects or two perfected objects of different kinds are compared together। অর্থাৎ conceit হচ্ছে এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে পুরোপুরি ভিন্ন দুটো জিনিস অথবা পুরোপুরি অস্বাভাবিক অকল্পনীয় দুটো জিনিসকে একত্রে তুলনা করা হয়। অর্থাৎ তুলনাটা পুরোপুরি অস্বাভাবিক দুটো জিনিসের মধ্যে হয়, যেটা আমরা সাধারণত ভাবি না বা চিন্তা করি না। যে এই তুলনাটা করতে হলে একটু চিন্তার গভীরে যেতে হয়। আমরা যদি আরও সহজভাবে একটা সংজ্ঞা দেখি আমাদের বোঝার সুবিধার্থে, conceit is a literary device that creates a surprising or unusual comparison between two dissimilar things। অর্থাৎ কনসেইট হচ্ছে এমন একটি লিটারি ডিভাইস যেখানে পুরোপুরি ভিন্ন দুটো জিনিসের মধ্যে অস্বাভাবিক কিংবা বিস্ময়কর তুলনা সৃষ্টি করা হয়। মানে এখানে তুলনাটা একেবারে বিস্ময়ের উদ্রেক ঘটায় আমাদের মনের মধ্যে, অকল্পনীয় তুলনা বলতে গেলে। এরপরে যদি আমরা ইউজেস অফ কনসেইট দেখি, কনসেইটের তো অনেক ব্যবহার রয়েছে। কনসেইট কোথায় কোথায় ব্যবহার হতে পারে? কনসেইট ক্যান বি ইউজড ইন পোয়েট্রি, প্রোজ অর প্লে। কনসেইট কবিতায়, নাটকে ব্যবহৃত হতে পারে অথবা গদ্যেও ব্যবহৃত হতে পারে। ইট চ্যালেঞ্জেস রিডার্স টু সি থিংস ইন এ নিউ অর আনকনভেনশনাল ওয়ে। এটা পাঠকদেরকে চ্যালেঞ্জ করে যে কোনো একটা বিষয় কিংবা বস্তুকে সম্পূর্ণ নতুনভাবে, অপ্রথাগতভাবে, অর্থাৎ সাধারণের চিন্তার বাইরে, সাধারণের চিন্তার বাইরে গিয়ে দেখতে কিংবা জানতে। It creates a sense of surprise and intellectual engagement for the readers। তাছাড়া এটি পাঠকদের মনে বিস্ময় সৃষ্টি করে এবং তাদের বুদ্ধিভিত্তিক সংযোগ সাধন করে। ওই যে প্রথমে আমি বললাম যে এই তুলনাটা আমরা সাধারণভাবে চিন্তা করতে পারি না, সাধারণ কেউ এই তুলনাটা করতে পারে না। এটার জন্য আমাদের বুদ্ধিভিত্তিক বিষয় প্রয়োজন রয়েছে, বুদ্ধিভিত্তিক চিন্তাশক্তির প্রয়োজন রয়েছে। এই তুলনাগুলো শুধু করতে না, বুঝতে হলেও আমাদেরকে বুদ্ধিভিত্তিক সংযোগ সাধন করতে হবে, তা না হলে কিন্তু আমরা এই অকল্পনীয় তুলনাগুলো বুঝতে পারবো না। এরপরে যদি আমরা উদাহরণ দেখি, আমি প্রথমে একটা উদাহরণ দিই আমার মতো করে। ধরুন আমি বললাম যে আমার হৃদয়টা, আমার হৃৎপিণ্ডটা ঘড়ির কাঁটার মতো টিকটিক করছে। তো এখানে কিন্তু দুটো, আমার হৃদয়, এটা মানুষের হৃদয়, আর হচ্ছে এটা ঘড়ির কাঁটা, সম্পূর্ণ দুটো ভিন্ন জিনিস। মানে অবাস্তব একটা তুলনা করা হলো। হৃদয় কখনো কি ঘড়ির কাঁটার মতো টিকটিক করতে পারে? এটা সম্পূর্ণ একটা অকল্পনীয় উদাহরণ দেওয়া হলো, অকল্পনীয় তুলনা করা হলো, অবাস্তব একটা তুলনা করা হলো। তো চলুন আমরা কিছু সাহিত্যিক লিটারারি এক্সাম্পলস দেখি আমরা কিছু, তাহলে আমরা আরও ক্লিয়ার হতে পারবো। If there be two, there are two so, as if twin compasses are two, thy soul the fixed foot makes no show, to move but doth if the other do। From A Benediction Forbidding Morning by John Donne। উদাহরণস্বরূপ আমরা জন ডানের এ বেনেডিকশন ফরবিডিং মর্নিং কবিতার কয়েকটি লাইন দেখতে পারি, যেখানে তিনি দুজন ভালোবাসার মানুষকে কম্পাসের দুটি কাঁটার সাথে তুলনা করেছেন। চিন্তা করুন, দুজন ভালোবাসার মানুষ, একজন লাভার এবং একজন ভিলাভডকে কম্পাসের, আমরা জানি কম্পাসের দুটো কাঁটা থাকে, সেই কম্পাসের দুটো কাঁটার সাথে তুলনা করেছেন। এটা কেমন অবাস্তব তুলনা হলো, একেবারে অকল্পনীয় তুলনা। আমরা কিন্তু সাধারণভাবে এই তুলনাটার কথা চিন্তাও করতে পারি না। তিনি তুলনাটা কীভাবে করেছেন? এভাবে
যে আমরা জানি যে কম্পাসের একটা কাঁটা কিন্তু ফিক্সড থাকে, আরেকটা কাঁটায় চারদিকে ঘুরে, তো যার মাধ্যমে আমরা চিত্র আঁকতে পারি। তো কবি তার বিলাভডের, তার প্রেমিকার হৃদয়টাকে ফিক্সড ফুটের সাথে তুলনা করেছেন, আর কবির হৃদয়টাকে কিসের সাথে তুলনা করেছেন? মুভিং ফুটের সাথে। অর্থাৎ যত কিছুই হয়ে যাক না কেন, তার প্রেমিকার ভালোবাসা, তার প্রেমিকার ভালোবাসা যদি দৃঢ় থাকে, যদি মজবুত থাকে, তাহলে ফিক্সড যদি থাকে কেন্দ্রে, তো ওই যে মুভিং ফুট যতই ঘুরুক, সে কিন্তু কেন্দ্রে ঠিক আসবে। পৃথিবীর কোনো কিছু তাদেরকে আলাদা করতে পারবে না, সে কবি যত দূরেই যাক না কেন। এরপরে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, হি কাইন্ডলি স্টুড ফর মি, দ্য ক্যারেজ হেল্ড উইথ জাস্ট আওয়ার সেলভস অ্যান্ড ইমর্টালিটি, ফ্রম বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ বাই এমিলি ডিকিনসন। অর্থাৎ এরপর আমরা যদি এমিলি ডিকিনসনের বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ কবিতাটি দেখি, সেখানে তিনি মৃত্যুকে ক্যারেজ ড্রাইভারের সাথে, অর্থাৎ বাহন চালকের সাথে তুলনা করেছেন। তার মতে যেভাবে গাড়ি চালক আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, মৃত্যু একইভাবে আমাদেরকে দুনিয়াবি জীবন থেকে ইটার্নাল লাইফের দিকে, পরবর্তীতে যে ইমর্টাল যে লাইফটা রয়েছে, মৃত্যু পরবর্তী যে জীবনটা রয়েছে, সেখানে নিয়ে যায় আমাদেরকে, যে লাইফটা কিন্তু ইটার্নাল, immortal. So this is a concept because it was an unusual and elaborate comparison between death and a carriage driver. অর্থাৎ এটা একটা কনসেপ্ট, কারণ এটা একটা অস্বাভাবিক তুলনা মৃত্যুর সাথে এবং একজন গাড়ি চালকের সাথে, একজন ক্যারেজ ড্রাইভারের সাথে। মৃত্যু কখনো ক্যারেজ ড্রাইভার হতে পারে, এই চিন্তাটা কি আমরা আসলে করতে পারি? এটা সম্পূর্ণ ভিন্ন দুটি জিনিস, সম্পূর্ণ অস্বাভাবিক একটা তুলনা হয়েছে মৃত্যুর সাথে, গাড়ি চালকের সাথে। তো আশা করি বোঝাতে পেরেছি যে কনসেপ্ট হচ্ছে পুরোপুরি ভিন্ন দুটো জিনিস, পুরোপুরি অকল্পনীয়, অবাস্তব দুটো জিনিসের মধ্যে তুলনা করা। তো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের লিটারারি জার্নিকে একটু হলেও সহজ করে দেয়, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও সবার প্রথমে আপনি পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।